বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার ভ্যালুয়েশন অফ গুডউইল অথবা ভ্যালুয়েশন থেকে আজকে 3 নম্বর ক্লাস। অবশ্যই আগের ক্লাসগুলো ভালোভাবে দেখে তারপরে এই 3 নম্বর ক্লাসটা দেখতে হবে। আমরা যদি প্রশ্নটা শেষের দিকে লক্ষ্য করি, ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেইন দি ভ্যালু অফ গুডউইল অফ দি বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। এর আগে 2টা ক্লাসে বেসিক সহ 2টা অঙ্কের সমাধান করা হয়েছিল। 2টা অঙ্কই ছিল সুপার প্রফিট মেথডে। আমরা বেসিক জেনে অঙ্কের সমাধান করেছি। যেহেতু আজকে নতুন ক্যাপিটালাইজেশন মেথড অঙ্কের সমাধান হবে, সুতরাং প্রথমে বেসিকটা জেনে নিতে হবে। তারপর আমি প্রশ্নটা পড়ে ব্যাখ্যা করে অঙ্কের সমাধানটা বোঝাচ্ছি। ধৈর্য ধরে ক্লাসটা দেখো। তাহলে আমরা আমাদের স্মার্ট বোর্ডে চলে আসলাম। ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করার জন্য শুরুতে আমাদের প্রয়োজন হলো ক্যালকুলেশন অফ নেট অ্যাসেটস। সংক্ষেপে শুধু আমি বলছি, নেট অ্যাসেটসটা বাইর করার জন্য টোটাল যে অ্যাসেটস আছে, অর্থাৎ চলতি সম্পদ অথবা স্থায়ী সম্পদ যা আছে, ওইটা থেকে আউটসাইড লাইবিলিটিস মাইনাস করে দিলে নেট অ্যাসেটস পাওয়া যাবে। তাহলে আগে লিখে নেই, তারপরে ব্যাখ্যাটা বোঝাই। অবশ্যই টেবিলের মাধ্যমে অঙ্কের সমাধানটা করতে হবে। আমাদের এখানে টোটাল অ্যাসেটস, শুরুতে টোটাল অ্যাসেটস ধরে নাও আমরা এখানে যোগ করে নিয়ে এসেছি, মাইনাস করতে হবে আউটসাইড লাইবিলিটি। আউটসাইড লাইবিলিটি এখানে মাইনাস করলে যেটা পাওয়া যাবে ওইটার নাম হচ্ছে নেট অ্যাসেটস। এখন বুঝো, টোটাল অ্যাসেটসের মধ্যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, যত ধরনের সম্পদ আছে শুরুতে যোগ করে নিতে হবে। এবং আউটসাইড লাইবিলিটির মধ্যে শুধুমাত্র কারেন্ট লাইবিলিটি বসবে না, এখানে কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস মানে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় উভয়টাই আসবে। তখন আমরা নেট অ্যাসেটস পেয়ে যাব। আমাদের ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করার জন্য এই হলো একটা ওয়ার্কিংয়ের প্রয়োজন। 2 নম্বরে আমাদের যে ওয়ার্কিং প্রয়োজন সেটা হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট। এভারেজ মেনটেনেবল প্রফিট, এখন এভারেজ মেনটেনেবল প্রফিট বাহির করার যে নিয়মটা, এটা আমরা সুপার প্রফিট মেথডে যেরকম বাহির করেছি ঠিক সেই রকম। তাও আমি এখানে সংক্ষেপে একবার লিখে নিচ্ছি। সেটা হচ্ছে শুরুতে আমাদের বাহির করতে হবে এভারেজ প্রফিট। এটা বাহির করার নিয়ম কি? এটা বাহির করার নিয়ম ছিল সাম অফ ইয়ার প্রফিট নাম্বার অফ ইয়ার ভাগ নাম্বার অফ ইয়ার। তখন এই জায়গায় একটা প্রফিট পাওয়া যাবে। তারপর অ্যাডজাস্টিং আইটেম, এটা সুপার প্রফিট মেথডে যা আছে যে নিয়মটা, ওই নিয়মই শেষে ইনকাম ট্যাক্সটা মাইনাস করে নিতে হবে। আমি শুধু এখানে ওইটাই মাইনাস করে দেখাচ্ছি। মাইনাস করে নিলে আমরা ফাইনালি যে টাকাটা এখানে পাবো এটাই হলো এভারেজ মেনটেনেবল প্রফিট।
এটার প্রয়োজন আছে। 3 নম্বরে ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করার জন্য যে একটা ওয়ার্কিং করতে হয় এটা হলো ক্যাপিটালাইজ ভ্যালু। তখন ক্যাপিটালাইজ ভ্যালু বাইর করার সূত্রটা কি? এটা হচ্ছে উপরে লিখতে হবে ক্যাপিটালাইজ ভ্যালু সূত্র হচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট, সংক্ষেপে নামটা লিখে নিচ্ছে এভারেজ মেনটেনেবল প্রফিট মানে এমপি ভাগ এনআরআর নর্মাল রেট অফ রিটার্ন। এটা হলো ক্যাপিটালাইজ ভ্যালু। ক্যাপিটালাইজ ভ্যালু পাওয়ার পরে পরবর্তী ওয়ার্কিং গুডউইল। ক্যালকুলেশন অফ গুডউইল। ক্যালকুলেশন অফ গুডউইলের সূত্রটা লিখে নাও। ক্যাপিটালাইজ ভ্যালু ক্যাপিটালাইজ ভ্যালু মাইনাস নেট অ্যাসেটস। এতটুকুই আমাদের ওয়ার্কিংটা জানতে হবে যে ক্যালকুলেশন অফ গুডউইল ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করার জন্য আমাদের ক্যাপিটালাইজ ভ্যালু থেকে 1 নম্বর যে ওয়ার্কিং নেট অ্যাসেটস আছে ওইটা মাইনাস করে দিলেই হয়ে যায়। তবে সূত্রের মধ্যে আরও কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরো নেট অ্যাসেটসের জায়গায় এখানে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ওইটাও লেখা যায়। ওকে, তাহলে আজকে আমরা যে অঙ্কের সমাধান করব এটার নামটা কি? ক্যাপিটালাইজেশন মেথড। ওকে, এখন আমরা অঙ্কের মধ্যে যাচ্ছি। প্রশ্নটা এখন আমি পড়ে নিচ্ছি। ফলোয়িং ইন দ্য ব্যালেন্স শিট অফ দালাস লিমিটেড এজ অন 31st December 2019, লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি এদিকে, অ্যাসেটস যেখানে গুডউইল আছে এট কস্ট দিয়ে লেখা নাই, আনবো না, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্লান্ট লেস ডেপ্রিসিয়েশন, ডেপ্টরস, ক্লোজিং স্টক প্রত্যেকটাই সম্পদের দিকে আছে। তো গুডউইল ছাড়া এখানে প্রত্যেকটাই আসবে, এতটুকু বুঝতে পারলাম। শেয়ার ক্যাপিটাল আছে 6 লক্ষ টাকা, জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি 1 লক্ষ টাকা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000, তারপর ব্যাংক ওভারড্রাফট 1,30,000, ক্রেডিটর্স 1,70,000 পাওনাদার, আর প্রভিশন ফর ট্যাক্সেশন 85,000 মানে আয়কর সঞ্চিতি। এইদিকে ক্রেডিটে একটা আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং আরেকটা আছে প্রভিশন ফর ট্যাক্সেশন আয়কর সঞ্চিতি। এই দুইটা বিষয় একসাথে দেওয়ার কারণে আমাদের একটা ওয়ার্কিং বেড়ে গেল। যেমন ঘাটতিটা যেহেতু ক্রেডিট দিকে হয়েছে, অতএব প্রফিট এবং লস অ্যাকাউন্ট বলে যেটা আছে এটা হলো আয়ের একটা উদ্ধৃত 1,15,000। যদি এটা ডেবিটে হতো তখন এটা ব্যয়ের একটা উদ্ধৃত হতো। আর প্রভিশন ফর ট্যাক্সেশন মানে হলো আয়কর সঞ্চিতি, মানে এটা কর দেওয়ার জন্য। এখন কর দেওয়ার জন্য যে টাকাটা, সরকারকে কর দেওয়ার জন্য যে টাকাটা, ফাইনাল ইয়ারে পড়ছো, তোমাদেরকে তো নতুন করে কর কি এটা বোঝানোর প্রয়োজন নেই। তোমরা তো ট্যাক্সেশন বাংলাদেশ সম্পূর্ণ একটা বইয়ের অঙ্কের সমাধান করেই এসেছো। তো করের টাকাটা দেওয়াটা বাধ্যতামূলক। এখন ওই কর দেওয়ার জন্য ওই টাকাটা সঞ্চয় করে রাখা হয়েছে, এটা থেকে কি আমি ব্যয় করতে পারবো নাকি কর দিতে হবে? এটা একটা দায়। প্রভিশন ফর ট্যাক্সেশন একটা দায়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা আছে, আরেকটা আয়ের উদ্ধৃতি 1,15,000। এই দুইটা একসাথে দেওয়া থাকলে একটা ওয়ার্কিং আছে। তার আগে আমি এটা পড়ে নেই।
প্রফিট আর্নড বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন ফর লাস্ট 5 ইয়ার্স আর এস ফলোস। তো বইয়ের মধ্যে কিছু মিসটাইপিং আছে, ইয়ার্স, এগুলো ঠিক করে নিও। তো ইয়ার আছে 2015 থেকে 19 এবং প্রত্যেকটা ইয়ারের প্রফিটের টাকা এখানে দেওয়া আছে। প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড এট 40%, আয়কর সঞ্চিতি অর্থাৎ করের হার 40%। রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সিমিলার বিজনেস মে বি টেকেন এট 12%। সমশ্রেণী যে ব্যবসা প্রতিষ্ঠান আছে তো এগুলা রেট অফ রিটার্ন যেগুলো নিচ্ছে 12% করে, আমরা অবশ্যই নর্মাল রেট অফ রিটার্ন 12%ই ধরবো। ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসার্টেন দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য বিজনেস অন ক্যাপিটালাইজেশন মেথড। যে ভ্যালু অফ গুডউইল ক্যাপিটালাইজেশন মেথডে আমাদের বাইর করতে হবে। বাইর করার জন্য যে ওয়ার্কিং সেটা তো আমরা জানি। এইখানে আমরা একবার লক্ষ্য করে নিব 2015 থেকে 19 সাল পর্যন্ত 5 বছরের প্রফিট এখানে দেওয়া আছে, ওকে। কিন্তু অঙ্কের মধ্যে যে আলাদা একটা প্রফিটের ডিরেক্ট উদ্ধৃত দেওয়া আছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000 এবং প্রভিশন ফর ট্যাক্সেশন আয়কর সুনিশ্চিতি 85,000, অর্থাৎ একটা বছরে যেই পরিমাণ প্রফিট হয়েছে এটা তো 2019 সালের একটা হিসাব, 1,15,000, এবং কর দেওয়ার জন্য ওই প্রফিট থেকে আরও 85,000 আলাদা করা হয়েছে। তাহলে টোটাল প্রফিট কত টাকা হলো? নিশ্চয়ই 1,15,000 আর 85,000 যোগ করতে হবে। আমি আবার বলি, একটা বছরে তোমার যেই পরিমাণ ইনকাম হবে সেই ইনকাম থেকে আয়কর দিতে হবে। এখন ওই টোটাল ইনকাম থেকে যদি তুমি আয়করের টাকা 85,000 টাকা আলাদা করে ফেলো, আলাদা করার পরে তোমার আয়ের উদ্ধৃত প্রফিট অ্যান্ড লস 1,15,000 টাকা থাকলো, তাহলে বছরে টোটাল আয়টা কত? নিশ্চয়ই 1,15,000 যোগ 85,000। তো এই ওয়ার্কিংটা প্রথমে আমরা করব। তার আগে আমাদের অঙ্কের সমাধানের জন্য নাম্বার 1 যে ওয়ার্কিং ক্যালকুলেশন অফ নেট অ্যাসেটস সেটা আমরা বুঝে নিব। নেট অ্যাসেটস বাইর করার জন্য এইখানে সম্পদের দিকে আমরা দেখব কোনগুলো যাবে, কারণ নেট অ্যাসেটসের নিয়মটা আমরা একটু আগেই জেনে এসেছি। টোটাল অ্যাসেটস থেকে আউটসাইড লাইবিলিটি আমাদের মাইনাস করে নেট অ্যাসেটসটা বাইর করতে হবে। গুডউইল ছাড়া ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টাকার পরিমাণ 2,50,000, প্ল্যানলেস ডেপ্রিসিয়েশন 2,70,000, ডেপ্টর 2,80,000, ক্লোজিং স্টক 3 লক্ষ। এবং দায়সমূহ যদি আমি এদিকে দেখি, ব্যাংক ওভারড্রাফট, ক্রেডিটর্স, প্রভিশন ফর ট্যাক্সেশন 3টা। সুতরাং ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যানলেস ডেপ্রিসিয়েশন, প্ল্যানলেস কিন্তু অ্যান্ড নয়, ডেপ্টর্স, ক্লোজিং স্টক, তো যোগ করে নাও 11 লক্ষ টোটাল অ্যাসেটস। আউটসাইড লাইবিলিটি 3টাই ছিল, দায়গুলা আমরা যোগ করে মাইনাস করলে 7,15,000 নেট অ্যাসেটস। এতটুকু পর্যন্ত ক্লিয়ার না? নেট অ্যাসেটস পেয়ে গেলাম। এখন এটা বোঝার চেষ্টা করো, এখানে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে 1,15,000 আর প্রভিশন ফর ট্যাক্সেশন 85, ধরে নিতে হবে এটা আমাদের কারেন্ট ইয়ারের প্রফিট। এই প্রফিটগুলো ছাড়াও দেওয়া আছে 5টা বছরের প্রফিট, আর আরেকটা প্রফিট যদি আমরা কারেন্ট ইয়ারের এখান থেকে নেই, টোটাল 6টা বছরের প্রফিট হয়ে থাকে। এখন কি কাজ? ক্যালকুলেশন অফ প্রফিট ফর কারেন্ট ইয়ার বিফোর ট্যাক্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1,15,000, আর কর দেওয়ার জন্য যে প্রফিটটা আলাদা করা হয়েছে করের টাকাটা যোগ করে দিলে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। 3 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট বাইর করার জন্য এভারেজ প্রফিটের নিয়মটা ছিল যে সাম অফ ইয়ার প্রফিট, যতটা বছরের প্রফিট আছে যোগ করে নিব, নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ করব। অঙ্কের মধ্যে আমরা দেখব যে এই হলো প্রফিটগুলা, এবং ওয়ার্কিং করে এখানে যে 2 লক্ষ টাকার আরও একটা প্রফিট পেয়েছি। অঙ্কের মধ্যে আছে 5টা বছরের প্রফিট এবং আরও একটা প্রফিট, তো টোটাল 2,10,000 থেকে প্রত্যেকটা প্রফিট, অর্থাৎ এখানে 2,10,000 থেকে 3,20,000 পর্যন্ত বসানো হয়েছে। এবং আরেকটা যে প্রফিট 2 লক্ষ টাকা এখানে ওয়ার্কিং করে বাহির করা হয়েছে, এটাও লেখা হয়েছে। তো এখানে আছে প্রফিট 5টা, নতুন করে আরও একটা অঙ্কের মধ্যে দেওয়া, টোটাল 6টা, এই জন্য 6 দ্বারা ভাগ, 2,75,000। ওয়ার্কিং করার জন্য কোনো অ্যাডজাস্টিং আইটেম এখানে নেই, সরাসরি ইনকাম ট্যাক্স 40%, 2,75,000 মাইনাস করে দিলে 1,65,000 টাকা থাকবে। আমি কি এটা বোঝাতে পেরেছি? এখন ক্যাপিটালাইজড ভ্যালু বাইর করার জন্য সূত্রটা
এভারেজ মেনটেনেবল প্রফিট ওই যে 1,65,000 এখানে পাওয়া হয়েছে, নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ। সরাসরি যদি 12% দ্বারা ভাগ করতাম, 12% মানে তো 0.12 হয়ে যেত, তখন উত্তর আমরা 13,75,000 পেয়ে যেতাম। কিন্তু বইয়ের মধ্যে এরকম দিছে এভারেজ মেনটেনেবল প্রফিট ইন্টু 100 নর্মাল রেট অফ রিটার্ন, তখন ডিরেক্ট 12% আমাদের এখানে বসাতে হবে। অথবা আমরা 1,65,000কে 0.12 দ্বারা ভাগ করে টাকাটা এখানে লিখতে পারি। ফাইনালি ক্যালকুলেশন অফ গুডউইল বাহির করার যে সূত্রটা আমাদের ছিল আমরা লিখেছিলাম, ক্যাপিটালাইজ ভ্যালু থেকে নেট অ্যাসেটসটা মাইনাস করা হবে। তো ক্যাপিটালাইজ ভ্যালু ওই যে 13,75,000 টাকা, আর নেট অ্যাসেটস উপরে বাহির করা হয়েছে 7,15,000 টাকা। এই নেট অ্যাসেট 7,15,000 যদি এখন মাইনাস করে দেই, তখন 6,60,000 টাকা হয়ে যাবে আমাদের গুডউইল। আশা করব বুঝতে পেরেছ যে কিভাবে ক্যাপিটালাইজেশন মেথডে অঙ্কের সমাধান করতে হয়। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, প্রয়োজনে আবার দেখে নাও।